নমস্কার, মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা। আজকের মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আমরা অতিথি রূপে পেয়েছি উনি অনুভা সিনহা, মিস বারাক 1997। উনি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ওমেন এম্পাওয়ারমেন্ট গ্রুপের প্রেসিডেন্ট এবং তিনি বহু ভোজ দ্বারা পুরস্কৃত বেস্ট উইমেন ফটোগ্রাফার। আপনাকে নমস্কার। নমস্কার। আপনাকে আমাদের স্টুডিও ত্রিপুরায় অনেক স্বাগত। আজকে আমাদের ভীষণ একটা ভালো গল্প, জমজমাট হবে। তো আপনি আরও ফুড ফটোগ্রাফি করেন, ফুড ব্লগিং করেন, তো ফটোগ্রাফি এবং রান্না কোনটা বেশি ভালোবাসে? ফটোগ্রাফিটা হলো আমার আমার প্যাশন। হ্যাঁ, ফটোগ্রাফিটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, লাইফটা যেমন আমরা যখন জন্ম হয় তখন স্টেপ বাই স্টেপ আমাদের একটার পরে একটা বিভিন্ন ইন্টারেস্ট আমাদের জাগে। যেমন স্কুলে ছিলাম, আমার পেন্টিং করতে ভালো লাগতো, স্পোর্টসে ভালো লাগতো। এখন আস্তে আস্তে আমি যখন গৃহিণী হই তখন রান্নার দিকে মন গেছে। মানে স্টেপ বাই স্টেপ লাইফের মধ্যে আমরা নতুন নতুন জিনিস শিখি। কিন্তু আমরা ফটোগ্রাফিটা আমাদের বাড়িতে প্রথম আমার হাজব্যান্ড ক্যামেরা এনেছিল, অনেকদিন ধরে পড়ে রয়েছে। তারপরে আমি মনে করলাম অ্যাজ এ হোম মেকার আমি ওয়াই শুড নট আই গিভ এ ট্রাই। হ্যাঁ, তো আমি কি করলাম, ক্যামেরাটা তখনকার দিনে ইউটিউবটা বেশি চলন ছিল না। হ্যাঁ, তো ধরে ধরে কাউকে জিজ্ঞেস করে, আমাদের যে ফটোগ্রাফার বন্ধুরা ছিল তখন ওদেরকে জিজ্ঞেস করে করে বিভিন্ন সেটিংগুলো শিখেছি। তারপরে আস্তে আস্তে ওটার প্রতি আমার ইন্টারেস্টটা জেগে পড়লো। তারপরে আস্তে আস্তে করা আরম্ভ। এটা প্রায় কোন ইয়ার থেকে হলো? এটা ধরেন 2014 থেকে আরম্ভ করলাম আমি। 3-4 বছর করার পরে আমি ওইটা 2018 আর 19 গিয়ে বেস্ট উইমেন ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পেয়েছি। অনেক অভিনন্দন। আপনি মিস বারাকো, আপনি আসামে খুব সম্ভবত এই কম্পিটিশনটা হয়েছিল। তারপর কি মনে হয়নি গ্ল্যামারের কোনো ক্যারিয়ার চুজ করি? অবশ্যই। আমি যখন আমার বিয়ের আগে আমার মডেলিংয়ের চান্স পেয়েছিলাম। বিভিন্ন ম্যাগাজিনও আমি মডেলিং করেছি তখনকার দিনে। আর বিভিন্ন কম্পিটিশনও আমি জিতেছি, যেমন মিস হাইলাকান্দি ট্যালেন্ট কন্টেস্টও আমি জিতেছি পরাপর। ওটার পরে মিস বরাক ভ্যালি পেয়েছি। তারপরে আমি কি করলাম, আমার বিয়ে হয়ে গেল। তারপর লাইফটা একটু চেঞ্জ হয়ে গেল। বাট যখন মানুষের কাছে যদি গুণ থাকে বা ইন্টারেস্ট থাকে, ওটা কোনোদিনও দাবিয়ে থাকে না, ওটা আসবেই। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি কোনো রিসেন্টলি কোনো বিষয় নিয়ে কাজ করতে চলেছেন তাহলে? হ্যাঁ, ওটা তো আমি সবসময় আমি করি। আমি সবসময় বিলিভ করি যে এইজ ইজ জাস্ট এ নাম্বার। আমি এখনও নিজে মডেলিং করতে চাই, মুভিতে যেতে চাই। ইভেন আমিও রিসেন্টলি একটা মুভিতে চান্স পেয়েছি। হ্যাঁ, আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি মুভি, কোলাবোরেটিং উইথ ভোজপুরি ইন্ডাস্ট্রি অ্যান্ড বেঙ্গলি টলিউড ইন্ডাস্ট্রি কোলাবোরেট করে হবে। রিসেন্টলি কামিং ইয়ার 2026 ওইটার শুটিং আরম্ভ হয়ে যাবে। তো ওইটার মধ্যে আমার एक्सपेरिमेंट करते लाइफ तो एक बार ही है और जीने के लिए है। इसलिए मैं ट्राई करना चाहती हूँ। দারুণ ফিলসফি। আপনাকে অনেক বেস্ট উইশেস রইল আমাদের তরফ থেকে। তো এবার আমরা আসছি আপনি যেটা নিয়ে খুব সিরিয়াসলি থাকেন, ফুড ফটোগ্রাফি। এই যে ফুড ফটোগ্রাফির ইতিহাস তো প্রায় আমরা জানি যে 1845-এর দিকে শুরু হয়েছে বলে আমরা গুগল সার্চ করলে পেয়ে যাই। তো উইলিয়াম হেনরি ফক্স এর নাম গুগলে সার্চ করলে পাওয়া যায় প্রথম ফুড ফটোগ্রাফার হিসাবে। তো আপনি এই যে ফুড ফটোগ্রাফির যে ব্যাপারটা, আপনার কি মনে হয় এটা একটা সিরিয়াস ক্যারিয়ার হতে পারে কারো? অবভিয়াসলি সিরিয়াস। কেন, আমাদের যে পৃথিবীটা এখন চেঞ্জ হচ্ছে, এখন পুরো এআই নিয়ে যাচ্ছে। এআই নিয়ে যাচ্ছে। এআই তো চাকরিগুলো খাচ্ছে, কিন্তু খাওয়াটা তো নিয়ে যেতে পারবে না। খাওয়াটা তো চিরদিনই থাকবে। মেডিকেল বলুন, খাওয়া বলুন, রেস্টুরেন্ট বিজনেস বলুন, সবকিছুই থাকবে। যেগুলি প্রাইমারি নিড আমাদের। বেসিক নিড ওটা আমাদের। তারপরে ফুড ফটোগ্রাফি তো আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্টের লাগবে। তারপরে এখন যখন সোশ্যাল মিডিয়াতে যে ফুডের প্রতি মানুষের ইন্টারেস্টটা, ম্যাক্সিমাম পপুলেশন অফ দ্য সোশ্যাল মিডিয়া ওদের ফুডের প্রতি ইন্টারেস্টটা আছে। যেমন ফুড ফটোগ্রাফি এটা খালি টেকনিক্যাল ব্যাপার না। ফুড রিলেটস টু এনি ইমোশনস।
or any story, it belongs to your native land. যেমন আমি ম্যাক্সিমাম আমি যেমন এখন যে কাজ করছি তাহলে আমাদের নর্থ ইস্টের খাবার উপরে করছি। আচ্ছা, প্রথম আমি কি করতাম, বিভিন্ন টপিক নিতাম, ওইটার উপরে আমি কাজ করতাম, মানে ফুড ফটোগ্রাফি। ওটা হলো প্রপার টেকনিক ফুড ফটোগ্রাফি, ডিএসএলআর দিয়ে ওঠাতাম। তারপরে ওটা যেমন ড্রামাটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করে, যেমন স্টেজে যেমন ড্রামা হয়, ড্রামার মধ্যে হিরোটাকে ফোকাস করে, অন্য দিকটা অন্ধকার থাকে, হ্যাঁ সাবজেক্টটা কোনটা হিরো, ঠিক ওরকম যেমন আমি মনে করেন কোনো কিছু রান্না করলাম, হিরোটা ইলিশ মাছ, ইলিশ মাছটাকে হিরো, ওটার সঙ্গে যে কি ইনগ্রেডিয়েন্ট থাকবে ওটা হলো ক্যারেক্টার রোল প্লে করবে। তো ওটা একটা তখন টেকনিক্যাল ব্যাপার আছে ওটার মধ্যে। কিন্তু দিন বাই দিন, ডে বাই ডে এখন এরকম হচ্ছে যে আগে মানে আগরতলা তো অনেক মানে কম্পিটিশন হতো, ফটোগ্রাফি কম্পিটিশন, ওটার মধ্যে একটা সেকশন আছে যে ফুড ফটোগ্রাফি। আমি এমন খালি ফুড ফটোগ্রাফি করি না, আমি পোর্ট্রেট ফটোগ্রাফিও করি। হ্যাঁ, তারপরে এখন কি হচ্ছে, আস্তে আস্তে লোকের না ইন্টারেস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ম্যাক্সিমাম মানে মানে এক্সিবিশন এগুলো কম হচ্ছে। আচ্ছা, আপনার মনে হচ্ছে এগুলি আরো হওয়া উচিত? হ্যাঁ, হওয়াটা উচিতই। তারপরে এগুলো আবার রুচিশীল মানুষ হতে লাগবে। আচ্ছা, এটা সম্বন্ধে যার ইন্টারেস্ট আছে ওইগুলো একটা মিনিমাম পপুলেশন এগুলো দেখতে যাবে। কিন্তু এখন মানে বলতে মানে কীরকম লাগে, আচ্ছা বলুন, ম্যাক্সিমাম তো সোশ্যাল মিডিয়াতে টাইম কাটায়। আমরা যে বলি বেকার সমস্যা, ম্যাক্সিমাম দে স্পেন্ড দেয়ার টাইম ইন সোশ্যাল মিডিয়া। তো কি দেখবে, ওটা ভিডিও একটা দেখবে, কি দেখবে, ওরা একটু টাকা খরচ করে একটা যে একটা আর্টকে যে একটা অ্যাপ্রিসিয়েট করে যে দেখবে, এটা ইন্টারেস্টটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা একটা পপুলেশন আছে। তো এখন ফুড ফটোগ্রাফিটা আমি করতাম, ডে বাই ডে আমি এটা চেঞ্জ করা আরম্ভ করেছি, এখন ফুড ব্লগিংটা আরম্ভ করেছি। আচ্ছা, ফুড ইজ রিলেটেড টু এনি স্টোরি। খালি খাওয়াটা দিলে স্বাদ, ইট ডাজন্ট মিন কি এটা ভালো হলো। আচ্ছা, ভালো হবে কোন কোন সময়, মনে করে আমি আমেরিকার আছি বা বেঙ্গালুরুর যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা প্রান্তে আমি আছি, যখন আমি আমার যে মাতৃভাষা, তারপরে আমার যে মানে নেটিভ এথনিক যে ফুড আছে, যখন ওটার সম্বন্ধে আমি যখন বলবো, ছোটোকালের যে মার হাতের রান্না, আমার পিসিমার, আমার দিদির হাতের রান্না, ওগুলা যখন স্টোরি বলবো ওটা বেশি রেলিভেন্ট হয়। ওটার মধ্যে দেখেন আমার গুজবাম এসে যায়। আমার যেমন মা নেই এখন, কিন্তু অনেক সময় যেমন রান্না হয়, যেমন যখন রান্না করি তখন মানে মনে করেন আমি রান্না করি না, আশিস রান্না করে আমার। হ্যাঁ, তো তখন নেন্নাম পাতা দিয়ে যখন সম্বাস দেয়, তখন গন্ধটা যখন আয়, মার যেমন গন্ধটা মানে ফ্লেভারটা আসে, অ্যারোমাটা আছে, তখন আমি এমনি ইমা বলে ডাক বলি। দ্যাট ইজ অ্যান ইমোশনাল মুভমেন্ট ফর এভরিওয়ান, ইট টাচেস এভরিওয়ানস হার্ট অ্যান্ড সোল। একদম। তাহলে মানে খাবার রান্না এবং খাবারের ছবি তোলা যেমন একটা টেকনিকের ব্যাপার, সঙ্গে রয়েছে আর্ট এবং অবশ্যই আমাদের আবেগ রয়েছে তার সঙ্গে। কোভিড-19 পর কি এই ফুড ফটোগ্রাফির প্রবণতা বেড়ে গেছে বলে আপনার মনে হয়? ফুড ফটোগ্রাফিটা বেশি বাড়েনি মানে বাড়েনি মানে কি, আমি দেখেছি যে এটা বললে অনেকরা খারাপ পাবে। আচ্ছা, হ্যাঁ, ওরা মানে খালি শুধু রান্না করে দিয়ে দেবে। ওটার যে মানে ফুডের যে ভিডিও কোয়ালিটি, ফুডের যে ফটোর যে কোয়ালিটি, ওটা নিজে স্যাটিসফাইড হতে লাগবে। যেমন আমি অনেক এক্সিবিশনে দিয়েছি, তারপরে আমি এক্সিবিশনে কম্পিটিশনে দেওয়া বন্ধ করেছি। অনেক জায়গায় যেমন দেখবেন যে কম্পিটিশনে যেমন পারফেক্ট জাজমেন্টটা হয় না, তখন মানে মনটা যেমন ডিমোটিভেটেড হয়ে যায়। তখন আমি কি ভাবলাম, ইফ আই এম স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক, দ্যাট ইজ মাই বেস্ট ওয়ার্ক। তো আই অলওয়েজ কম্পিট উইথ মাই সেলফ। Every day I compete with myself. I do not compete with others. আচ্ছা, that makes me who I am. এটা আপনাকে স্যাটিসফ্যাকশন দেয়। স্যাটিসফ্যাকশন দেয়। তো এখন কি হয়, সোশ্যাল মিডিয়াতে দেখছি খারাপ পাবে অনেকজন, লাইক আর ভিউজের জন্য জাস্ট একটা রান্না করলো, নোংরা জিনিস একটাও দিয়ে দিল, ওটা দিয়ে আইদার ওরা ট্রোল হবে বা নেগেটিভ কমেন্ট আসছে, কিন্তু ভিউজের জন্য ওগুলো করে। আমাদের যে ত্রিপুরায় যে অনেক ফটোগ্রাফারগুলো আছে, ওরা এখন ফটো পোস্ট করে না। এত ভালো ভালো ফটোগ্রাফার আমি ওদের কাছ থেকে শিখেছি, কিন্তু ওরা পোস্ট করে না। কিন্তু ওদের ফটো একটা দিলে
এত লাইক ভিউজ আসে না। যেগুলো দেখবেন যে একটু উল্টাপাল্টা ফটো ভিডিও দিয়ে দিল, ওইটার মধ্যে ভিউজ আছে। এগুলোর মধ্যে আমার যে আর্টিস্টগুলো আছে আর ফটোগ্রাফার যেগুলো আছে, আর্ট ফিল্ডে, ক্রিয়েটিভ ফিল্ডে যেগুলো আছে, ওরা অনেক সময় ডিমোটিভেটেড হয়ে যায়। বুঝতে পারছি। এবার আসছে অন্য প্রসঙ্গে, পরিবার সংসার ছাড়াও মেয়েদের একটা নিজস্ব স্পেস থাকাটা কতটা জরুরি বলে আপনার মনে হয়? অবভিয়াসলি মেয়েদের একটা থাকা জরুরি, মানে একটা মি টাইম থাকা জরুরি। মি টাইম মানে আমি কি ভালো পাই, আমি যেমন সকালে মর্নিং ওয়াকে যাই, আমাদের মর্নিং ওয়াকের একটা টিম আছে, ওখানে একদম টেনশন ফ্রি আমরা গল্প করি, আমরা আনন্দ ফুর্তি করি, হাসি মজাক করি, বাচ্চারার মতন আমরা একজন আরেকজনরা ট্রিট করি, টিজ করি। হ্যাঁ, ওইটার মধ্যে একটা আপনার খালি যোগা বা ওয়াকিং এটার দরকার নেই, এটা হলো মেন্টাল হেলথ বহুত ইমপ্রুভ করে। তারপরে একটা মহিলা স্বাবলম্বী হওয়া, এটা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, এটা ভেরি ইম্পর্ট্যান্ট ইন লাইফ। এটা হয় না যে বিয়ে হয়ে গেল ওইখানে শেষ হয়ে গেল, এটা একদম হয় না, উচিত নয়। আর আমাদের সমাজে বা অনেক সমাজেই দেখা, আজকালকে তো মেয়েরা সব দিকে ফিল্ডে এগিয়ে যাচ্ছে, পরে এরকম হয়ে যায় যে মেয়েরাই উপরে, কিন্তু যখন মেয়েটে যখন বউ দেখতে যায় বা পাত্রী দেখতে যায়, শিক্ষিত দেখবে, সব কিছু দিকে দেখবে, কিন্তু বিয়ের পরে ওদেরকে মানে বন্দি হয়ে যায়। কিন্তু ওটার মধ্যেও মানে উই হ্যাভ দ্যাট পাওয়ার কি আমরা দেবীর মতন আমরা সব কিছু করতে পারি। আমরা সবসময় দেবী না, আমরাও একটু রিল্যাক্স করতে চাই, আমরাও একটু প্যাম্পারিং, কেউ যদি করে আমাদেরকেও, কেউ যদি একটু আদর করে, একটু প্যাম্পারিং করে, ওটাও আমরা ভালো পাই। অলওয়েজ দেবী বলে আমাদেরকে একটু বেশি প্রেশার ক্রিয়েট করবেন না। তো এটাও একটা আছে। আর আজকালকে ফ্যাসিলিটি এটা আছে, যদি বাচ্চারা ছোটো হয়, বিয়ার পরে ছোটো হয়, তাহলে তো ওয়ার্ক ফ্রম হোম আছে, বিভিন্ন টুকিটাকি বিজনেস ব্যবসা আছে। তারপরে তোমার যেটা প্যাশন আছে, হ্যাঁ, প্যাশনটার মধ্যে মন দিয়ে ওটার মধ্যে এক্সপার্ট হয়ে বহুত কিছু করা যায়, যেটা আমি করেছি। আমি চাকরি করি না, কিন্তু আমি অনেক কিছু করি। আচ্ছা, আপনি তাহলে বিশ্বাস করেন যে মেয়েদের আর্থিকভাবে স্বয়ম্ভর হওয়াটা ভীষণ জরুরি। তো আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। তো যে শেষ প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাইবো, যে মেয়েরা নিজেদের জন্য কিছু করতে চান কিন্তু পারছেন না, তাদেরকে আপনি কি টিপস দেবেন? তাদের জন্য কি পরামর্শ থাকবে? ওদেরকে এটাই বলবো যে সোশ্যাল মিডিয়াতে যে আজকালকে যে মানে নোংরামি চলছে, ওটার দিকে মন দিতে নাই। যে ভিউজ পাবো, আজকে যে এতগুলা আমি যে ভিডিও করব ভিউজ পাবো, ওইটা এম্পাওয়ারমেন্ট নয় আপনার মতে? দ্যাট ইজ নট অ্যান এম্পাওয়ারমেন্ট। এম্পাওয়ারমেন্ট মানে নিজের থেকে স্বাবলম্বী হওয়া, তোমার কাছে যা কোয়ালিটি আছে ওটার উপরে কাজ করো, ওটার মধ্যে এক্সপার্ট হয়ে যাও, তারপরে ওটা দিয়ে তুমি কাজ আরম্ভ করো। ঘর থেকেই সেলাই যদি পারো, এখন পূজার যেমন আসছে, সেলাইয়ের মধ্যে কত সেলাই অর্ডার পাওয়া যায়, পেন্টিং পারো, পেন্টিং করো, বহুত কিছু আছে, বহুত কিছু। গান পারলে, নাচ পারলে বহুত কিছু আছে। তুমি যদি স্পোর্টসে থাকো, বহুত কিছু আছে করা যায়, অনেক কিছু করা যায় ঘরে বসে বসে। যেমন কুকিং ভিডিও, যেমন উল্টাপাল্টা ভিডিও না দিয়ে প্রপারলি কুকিংটা শিখো, কুকিং পারো, ভিডিওগ্রাফি কিরকম করে, এডিটিং কিরকম করে, ওটা শিখে নিয়ে প্রপার একটা চ্যানেল খুলে ওটা দিয়ে কিরকম মানে মানুষকে নিজের মান সম্মান বজায় রেখে কিরকম নিজেকে গড়িয়ে তোলা, এটা শিখে আগে বাড়তে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে আমরা যে আজকে গল্প করেছি, আড্ডা করেছি, সেই গল্প আমার বিশ্বাস যে মেয়েদের জীবনে নিশ্চিতভাবে ইম্প্যাক্ট একটা তৈরি করবে। আপনি ভালো থাকবেন। আমাদের মুখোমুখি স্টুডিও ত্রিপুরা আমরা এখানে শেষ করলাম। সঙ্গে থাকবেন স্টুডিও ত্রিপুরা। নমস্কার।